আমরা ভেতরে ঢুকিনি, বাইরে ফুটপাতে দাঁড়িয়ে মানুষকে দেখলাম, মানুষের অসহায় মানুষের ছুটোছুটি দেখলাম। মানুষের অসহায়তার পাশাপাশি কিছু মানুষের সহায়তা করবার জন্য তাদের মানে উৎকণ্ঠা ব্যাকুলতা দেখলাম। আমাদের তরুণরা সেখানে গিয়েছে রক্ত দেবার জন্য, যদিও হাসপাতাল থেকে বলা হচ্ছে যে আজকে রক্ত তেমন লাগবে না, রক্ত হয়তো আগামীকাল লাগবে। কিন্তু একদিকে মানুষের উৎকণ্ঠা, বাইরে থেকে অনেকে দেখেছেন যে এত ভিড় হয়েছে কেন। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার চেষ্টা করছিলাম, এই ভিড় তো মানুষের প্রতি সহানুভূতির প্রতীক। বিপদ দেখলে মানুষ যে ছুটে আসছে, আমাদের দেশের মধ্যে এখনও এই সহানুভূতিটা আছে, একজনের দুঃখকে আরেকজনের ভাগ করে নেওয়ার চেষ্টা আছে। যদিও দুঃখ ভাগ করা যায় না, যে বাবার কথা বললেন এরকম আরও অন্তত 21 জন বাবা মার দুঃখ কেউ ভাগ করতে পারবে না, আর যে 150 জন বাবা মার উদ্বেগকেও আমরা কেউ ভাগ করতে পারবো না কোনোভাবে। কিন্তু আমরা অন্তত এটুকু বলতে পারবো যে এই বেদনায় আমরা তাদের পাশে আছি। আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে ভেতরে যাবেন না, ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ভিতরে গিয়ে কি করবেন আপনি? ইনফেকশন ছড়ানো ছাড়া তো আর কিছু করার নেই, কিছুই করার নেই। বরঞ্চ বাইরে থেকে ডাক্তাররাই যথেষ্ট। আমাদের এই জাতীয় বার্ন ইনস্টিটিউট ইতিমধ্যেই বেশ খানিকটা দক্ষতা অর্জন করেছে, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করুক, আমরা আমাদের প্রয়োজনে যা কিছু সহযোগিতা দরকার সেটা আমরা যেন দিতে পারি। এখন প্রশ্ন হলো, এই মৃত্যু অনিবার্য ছিল? এটা কি দুর্ঘটনা? এটার পেছনে কি অবহেলাযুক্ত ছিল? এটার পিছনে সতর্কতার দিকগুলো যদি আমরা খেয়াল করতাম তাহলে কি এটা এড়ানো যেতে পারত? অথবা এ কি আরও ভয়াবহ কোনো পরিণতি ডেকে আনতে পারত? যদি বিমানটা মাইলস্টোনের একটা ভবনের উপর না পড়ে যদি আর একটু এদিক ওদিক হয়ে একটু মাঝামাঝি জায়গায় পড়তো, তাহলে তো তার এফেক্ট আরও দুটো ভবনের উপর ছড়িয়ে পড়তে পারত। তাহলে আমি এরকম যদির উপর অনেক কথা আছে। অথবা ধরুন শিশুদের স্কুলের উপর পড়ল না, সে তো 12 মিনিটের মতো ঘুরেছে, ঢাকা ঘুরে গেছে। ঢাকার জনবহুল এমন কোনো জায়গায় যদি পড়তো, কিংবা কোনো একটা শপিং মলের উপর যদি পড়তো। আমরা কিছুদিন আগে ভারতের যে ঘটনাটা দেখেছিলাম, সেটাও তো একটা মেডিকেল স্কুলের উপরে গিয়ে পড়েছিল। তো ফলে কোথায় পড়তে পারতো, কোথায় পড়লে আরও বেশি ক্ষতি হতো, সেটা আলাদা বিবেচনার বিষয়। কিন্তু কি কি সতর্কতাগুলো নেওয়া দরকার ভবিষ্যতের জন্য, সেটা আমাদের একটু ভাবতে হবে। এই মৃত্যুকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, এই আহতের আর্তনাদ আমরা হয়তো সান্ত্বনার প্রলেপ দিতে পারবো না, কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না হয়। ছোট্ট 2-3টা অবজারভেশন যদি ধরুন, আমাদের নৌবাহিনীর সদর দপ্তরটা ঢাকায় থাকতে হয় কেন? বিমান বাহিনীর প্রশিক্ষণ, এই যে এটা ঢাকা খন্দকার ঘাঁটি, এটা ঢাকায় থাকতে হয় কেন? কিংবা আমাদের যে কোনো কিছুই আমাদের প্রান্তে যা হয় তার সদর দপ্তরটা ঢাকাতেই থাকতে হয় কেন? এটা নিয়ে যেমন একটা প্রশ্ন ছিল। ঢাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল একটা শহর। এখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করি আমরা 1200 জন মানুষ, ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 50,000 মানুষ। মানে বাংলাদেশের গড়ের তুলনায়ও এখানে প্রায় 40 গুণ বেশি। এখানে যে কোনো একটা ঘটনা একটা ম্যাসাকার হয়ে যেতে পারে যদি মৃত্যুর সংখ্যা দিক দিয়ে বিবেচনা করি। তাহলে প্রশিক্ষণের ক্ষেত্রে তো একটা বিষয় বিশ্বব্যাপী মেনে চলে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ সেটা সাধারণত একটু জনবিরল এলাকায় হয়। বাংলাদেশের জনবিরল এলাকা পাওয়া কঠিন, কিন্তু যেখানে জনসংখ্যার ঘনত্ব কম সেই সমস্ত জায়গা তো পাওয়া যায়। তো সেটা একটু বিবেচনার ভবিষ্যতের জন্য করতে হবে। 2, আমাদের এই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো বলছে নাকি 1984 সালের মডেল। তাহলে এত পুরনো বিমানগুলো এখনও আমাদের প্রশিক্ষণের জন্য ব্যবহার হচ্ছে কেন? 3, আমাদের দেশের একজন ক্যাডেট এরকম তৈরি করতে, একজন ফ্লাইট লেফটেন্যান্ট তৈরি করতে রাষ্ট্রের কি পরিমাণ শ্রম, মেধা এবং কি পরিমাণ অর্থ ব্যয় হয়। ফলে সেগুলোকে আমরা একদিকে যেমন শিশুদের ভবিষ্যৎ একটা আমরা সম্পদ হারালাম, ঠিক তেমনি আমরা তো এটাও হারালাম যে আমাদের প্রশিক্ষিত একজন বৈমানিককেও হারালাম। ফলে এই দিকগুলো আমাদের একটু ভালো করে খেয়াল করা দরকার ছিল, এবং ভবিষ্যতে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। ঢাকায় আপনারা দেখেছেন যে বিমানবন্দরের আশেপাশে এলাকায় সুউচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ আছে।
আমরা একবার শুনেছিলাম যে মেট্রো রেলটাও যাওয়ার ক্ষেত্রে বিমান বাহিনীর দিক থেকে বাধা ছিল, কিন্তু খেয়াল করে দেখুন অনেকগুলো বড় বড় বিল্ডিং যেগুলো 15 তলা 16 তলা 18 তলা বিল্ডিং কিন্তু আছে। ভবিষ্যতের জন্য এগুলো একটু বিবেচনা করতে হবে যে বিমান বাহিনীর বিমান বলি, যাত্রীবাহী বিমান বলি, আমাদের ঢাকা বিমানবন্দরটা একটা জনবহুল শহরের কেন্দ্রস্থলে। পৃথিবীর অন্যান্য দেশের বিমানবন্দরগুলো কিন্তু শহরের একটা প্রান্তে থাকে, আমাদের প্রায় একটা কেন্দ্রস্থলে। ফলে এগুলোর ক্ষেত্রেও ভবিষ্যতে আমাদের একটা গুরুত্বের সঙ্গে বিষয়টাকে নিয়ে ভাবতে হবে। এবং সবচেয়ে বড় কথা, জীবন কোনো সম্পদের বিনিময়ে জীবন ফিরে পাওয়া যায় না। সম্পদ আবার তৈরি করা যাবে, কিন্তু জীবনকে তো আর ফিরিয়ে আনা যাবে না। ফলে জীবনের চাইতে বড় কোনো সম্পদ নাই। এটাকে বিবেচনা রেখে ভবিষ্যতে আমাদের যে কোনো পরিকল্পনা যেন আমরা সাজাই। এটিকে রাজনীতিকরণ নয়, এটাকে একটা প্রচারের আলোয় নিয়ে আসা। মানে সমস্ত কিছুকেই বাণিজ্যে রূপান্তরিত করার একটা চেষ্টা যেমন অর্থনীতিতে আছে, যে আপনার চায়ের কাপ, আপনার বিছানার চাদর কিংবা আপনার স্বপ্ন দেখা, সব কিছুকে পণ্যে রূপান্তরিত করে ফেলা, ঠিক তেমনি রাজনীতিবিদদের মধ্যেও এরকম একটা প্রবণতা আছে সমস্ত কাজটাকে ক্যাপিটালাইজ করা, যাতে তার রাজনৈতিক পরিচিতি। তা নাহলে দেখুন 2 দিন আগে যিনি মানে অসুস্থ হয়ে পড়লেন জনসভায়, তিনিও কিন্তু ওখানে হাজির হয়ে গেছেন। তাহলে এই যে কেন হলেন, এর মধ্যে অনেক ওইখানে যারা কাজ করছিলেন স্বেচ্ছাসেবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আমরা রোগী নিতে পারছি না, কিন্তু ওনারা এসে দুটো জিনিস এখানে খেয়াল করে দেখবেন। কোথাও যদি আগুন লাগে, দমকল বাহিনী কখনো গাড়ি নিয়ে ঢুকতে পারে না মানুষের ভিড়ে। তো ফলে কখনো কখনো আমাদের উৎসাহটাকেও নিয়ন্ত্রণ করা দরকার, 1। 2 নম্বর, কখনো কখনো এর একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও থাকা দরকার। মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গর নাম হচ্ছে ত্বক, যা একদম পায়ের নখ থেকে মাথা পর্যন্ত আছে। এই অগ্নিকাণ্ডের ফলে পুড়ে যায় সেটাই, ফলে শরীরের জায়গাটা ওপেন হয়ে যায়। এই কারণে মানে আগুনে পোড়া বা ঝলসে যাওয়া রুগীকে প্রথমেই মুড়িয়ে রাখতে হয়, যাতে তার ক্ষত দিয়ে কোনো ধরনের ইনফেকশন না ঢোকে। কারণ তার বিছানার সামনে কেউ যদি গিয়ে দাঁড়ায় এবং তিনি নিজেও যদি অসুস্থ রোগী হন, তাহলে তো তিনি ইনফেকশন মানে সহানুভূতি দেখাতে গিয়ে তিনি তো রোগ ছড়িয়ে দিয়ে আসবেন। এটুকু আমাদের যেমন বোঝা দরকার। আর দ্বিতীয়ত, যার কাছে যাচ্ছি তার তখন জ্ঞান নাই, তার মাথায় হাত দিয়ে আমি তো তাকে সান্ত্বনা দিতে পারবো না। যদি সান্ত্বনা দিতে হয় তাহলে তার বাবা মাকে দিতে হবে, কিংবা তার আত্মীয় স্বজন, তাদেরকে বাইরে দিতে হবে। ফলে আমরা যদি মনে করি এইখানে যে, আবার দেখুন পত্রপত্রিকা তো এরকমও লিখে ফেলতে পারে, এত বড় একটা ঘটনা ঘটলো, রাজনীতিবিদদের কাউকে সেখানে দেখা যায় নাই, এটাও একটা ব্যাপার আছে। ফলে একদিকে যেমন একটা প্রদর্শনের ব্যাপার আছে, আর একদিকে একটা না গেলে কে আবার কি বলবে এই ধরনের একটা আতঙ্ক আছে। ফলে আমরা মনে করি এই জায়গায় সেন্টিমেন্ট খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু রেসপন্সিবিলিটি তার চেয়েও গুরুত্বপূর্ণ জিনিস। আমার কখনো কখনো কাছে যাওয়াটা যেমন রেসপন্সিবিলিটি, কখনো দূরে থাকাটাও একটা রেসপন্সিবিলিটি, কখনো কখনো দূর থেকে একটা বিবৃতি দেওয়া একটা রেসপন্সিবিলিটি, কখনো কখনো অ্যারেঞ্জ করা। যেমন আজকে ওখানে তারা বলছে যে আজকে কিন্তু রক্ত লাগবে না, তারপরে যে তরুণরা রক্ত দিতে গিয়েছে, এটা একটা ভালো জিনিস। ফলে রক্ত দেওয়ার জন্য বাইরে একটা বুথ তৈরি করা হয়েছে, রক্তদানের জন্য গাড়ি নিয়ে আসা হচ্ছে, আপনারা এখানে রক্ত দেন, রক্তটা প্রিজার্ভ করে রাখা হবে। ডাক্তাররা বললেন আজকের দিনটা আমরা কাউকে রক্ত দেবো না, রক্ত দেবো আমরা কালকে থেকে। ফলে রক্তটা প্রিজার্ভ হয়ে থাকলো। এই যে অথবা আজকে যে এই রক্ত যদি নাও লাগে, অন্য কোনো রোগীর জীবন বাঁচানোর যে ক্ষেত্রে লাগবে, এগুলো খুব ভালো জিনিস। কিন্তু কখনো কখনো ওই ক্যামেরার আকর্ষণে যাওয়া অথবা ক্যামেরা দ্বারা প্রদর্শিত হওয়া, এই মানসিকতা থেকে যদি কেউ যায়, সেটা আমরা মনে করি এটা মানুষের কাছেও ভালো দেখায় না, আবার রাজনীতিবিদ হিসেবে আমাদের কাছেও এটা একটা লজ্জার ব্যাপার হয়ে যায়।